রসে ভরা রসগোল্লা তো অনেকেই খেয়েছেন, কিন্তু রসে ভরা আবার পোলাও হয় নাকি? আমার চোখে হয়। আসলে যেই জিনিসটা খেলে মুখে রস দিয়ে ভরে যাবে, সেটাকেই রসালো বলা যায়। তো আজকে হচ্ছে সেরকম একটা সুন্দর পোলাও রেসিপি শেয়ার করব। এটা একেবারে ঘরোয়া পদ্ধতিতে নিজের মতো করে রান্না করা। তো আমি আশা করি আমার আপুদের ভাইয়াদের অনেক ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করে ফেলি, এবং এত সুন্দর একটা পোলাও ইজিলিভাবে দেখাবো, যেটার জন্য না প্রয়োজন কোনো দধি, না প্রয়োজন এক্সট্রা কোনো দুধ। তো আসসালামু আলাইকুম, আমি সুন্না কিচেন ফ্রান্স থেকে সুমাইয়া সুমু চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। যে রেসিপি না হলে কিন্তু আমাদের বাঙালিদের মেহমানদারি এবং যে কোনো অনুষ্ঠান কখনোই জমে না। তো তার জন্য আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, কারণ আমার ফ্যামিলি মেম্বার বেশি। আমি হচ্ছে একেবারে পিওর ঘি দিয়ে দিলাম। যদি কারো কাছে ঘি অ্যাভেলেবেল না থাকে, তোমরা সাদা তেল ব্যবহার করবা। এই ঘিয়ের সাথে কিন্তু আমি তেলও ব্যবহার করব, কারণ অনেক বেশি ঘি আমি দিচ্ছি না। তো তেল এবং ঘি মিক্স করে হচ্ছে মোটামুটি আমার যতটুকু প্রয়োজন সেই পরিমাণ মতো আমি রান্না করার জন্য দিয়ে দিলাম। এখন এটাকে একটু মেল্ট করে নিব, যতটুকু সময় লাগে, গরম হতে যতখানি সময় লাগে। তো ভালোভাবে মেল্ট করে নিচ্ছিলাম ঘিটা, আর একটু গরম করে নিব, যাতে আমি আমার যে শুকনো স্পাইসগুলো আছে সেগুলো দিলে সুন্দর একটা স্মেল আসে এবং ভালো হয়। তো একেবারে তাপানো গরম করা যাবে না, তাহলে আবার আমি স্পাইস দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তো আমার এটা মেল্ট হওয়ার পরে, একটু সামান্য গরম হওয়ার পরে, আমি যেরকম সাইডে বুদবুদি হইতেছে এরকম অবস্থায় দিয়ে দিব তেলের মধ্যে, এবং খালি তেলে দিলেই ভালো হয়, তাহলে অনেক সুন্দর স্মেল হয়। পুরো রান্নাটাতেই একটা স্মেল থাকে। তো এই মশলাগুলো আর কি একটু যখন গ্রান আসবে তখনই হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিব। মোটামুটি আমি এখানে 2টা পেঁয়াজের মতো ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের। তো অবশ্যই এটা পরিমাণ মতো বুঝে দিতে হবে। আমি কোনো বেরেস্তা বানাবো না, কারণ আমার পেঁয়াজ দিয়ে কোনো বেরেস্তা হয় না। অযথা আমি ট্রাই করব না, এগুলো ব্রাউন কালার হয় না, যার কারণে আমি এটা বেরেস্তা করব না। এগুলো এখানকার পেঁয়াজ অনেক রস ভরা থাকে, যার কারণে এটা হয় না, মানে একেবারে আমাদের দেশের মতো হয় না। তো আমি এটা ফ্রাই করে নিচ্ছিলাম, সফট হওয়া পর্যন্ত ফ্রাই করে নিব। সময় নিয়ে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি। তো এখন যখন একটু ফ্রাই হয়ে আসবে, সেই পর্যায়ে আমি যে নরম হয়ে আসার পরে আমি আস্তে আস্তে করে একটু ঘুরিয়ে নিয়ে নেড়ে চেড়ে চারপাশে, তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। মোটামুটি একটা কালার আসা পর্যন্ত আর কি অপেক্ষা করে একটু নেড়ে চেড়ে নিব, যাতে আমার পেঁয়াজগুলো যে আমি মোটা মোটা করে কেটেছি এটা সফট হয়ে একেবারে মেল্ট হয়ে যায়। আর একটু দানা দানা থাকলে আমার বাচ্চারা আবার ওই যে সাদা সাদা পেঁয়াজটা পোলাওয়ের সাথে খেতে পছন্দ করে মুখের মধ্যে পড়লে, ওজন্য ওভাবে রাখবো। একটু কালার হয়ে আসার সাথে সাথেই আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছিলাম। আদা এবং রসুন 1 চামচ 1.5 চামচ করে, মানে পরিমাণ মতো দিলাম। 1.5 চামচ দিলাম রসুনের বাটা এবং 1 চামচ দিচ্ছি আদা বাটা। এভাবে করে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, বেশি দেই নেই। আসলে অনেকখানি চাল তো, প্রায় অলমোস্ট 1.5 কেজির মতো। তো এখানে নেড়ে চেড়ে নিব, আদা রসুনের কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কোনো কাঁচা ভাবটা না থাকে। এবং আমার এই আদা রসুনের পেস্টের সাথেই হচ্ছে পেঁয়াজটাও মোটামুটি পেস্টের দিকে পৌঁছায় যাবে, যেহেতু পেঁয়াজগুলো দাঁড়িয়ে আছে একেবারে খাড়া খাড়া হয়ে আছে। তো আমি হচ্ছে এই পর্যায়ে সল্টটা ইউজ করতেছি, আর আমি এর আগেও সল্ট ব্যবহার করছি, সে ফুটেজটা নাই। তো এখন হচ্ছে ফাইনাল সল্টটা দিয়ে দিব, যতটুকু আমার দরকার আমার চাল অনুযায়ী আমি সল্ট ব্যবহার করে ফেলতেছি এখনই। তো এই তো নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর মোটামুটি তেল বের হয়ে আসতেছে নাড়ানাড়ি করার মধ্যেই। আমি কিন্তু কোনো প্রকার দধি বা কোনো কিছু ব্যবহার করব না, একদম নর্মালভাবে রান্না করব, এবং এইটাই অনেক সুন্দর হবে। অনেক বেশি জিনিস না ইউজ করেও কিন্তু নর্মালভাবে অনেক সুন্দরভাবে করা যায়। তো এই তো এখানে একটু পানি অ্যাড করে দিলাম, যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবং গলে যায়। পানি অ্যাড করতেই হয়, না হলে হবে না।
তো এই জন্য হচ্ছে আমি একটু পানি ব্যবহার করে ফেলছি। এখন নেড়েচেড়ে আমি হচ্ছে এখানে যখন তেলটা উঠে আসবে চালটা দিয়ে দিব। চালটা আমি ধুয়ে মানে একেবারে ঝরঝরা করে রাখলাম, পানি ঝরিয়ে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি চাল। মানে আমার এই পাতিলটা অনেক বড় এবং ডিপ। এটা আমি খিচুড়ি এবং পোলাও রান্না করি, কারণ মোটা ভালো কোয়ালিটির এটা। অন্য সব পাতিলে কিন্তু পোলাও লেগে যায় এবং বেশিরভাগ সময়ই লেগে যায়, কারণ এগুলো বাংলাদেশের চাল। এগুলো অনেক পুরান কি নতুন বা কী আসে বিষয়ে কোনো কিছুই বোঝা যায় না। এই জন্য এই পাতিলটাতেই ব্যবহার করি। একেবারে নিজের ইচ্ছা মতো রান্না করলেও কোনো সমস্যা হয় না। তো চালটা আমি ভেজে নিব ওই পর্যন্ত যতক্ষণ না ঝনঝন শব্দ হয়। তো এই যে চাল ভাজতে ভাজতে আসলে চালগুলো এক জায়গায় হয়ে আসতেছে, তা বুঝতে হবে এই পর্যায়ে আমার হয়ে গেছে চালটা ভাজা। এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে এটার মধ্যে পানি দেওয়ার প্রস্তুতি করব। আর আমি ফুটন্ত গরম পানি দিব আলাদা করে। মানে এটা একটা ইম্পর্টেন্ট ট্রিক্স। সবসময় পোলাও রান্না করার সময় গরম পানিটাই ব্যবহার করতে হবে। এটা খুবই ভালো হয় পোলাওয়ের জন্য। তো এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম, চালটা একেবারে ঝনঝন ঝনঝন শব্দ হচ্ছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিলাম। মোটামুটি মানে 1 কাপ চালের মধ্যে 1.5 কাপ পানি দিব না, একটু কম দিব আর কি। যেহেতু আমি এটার মধ্যে একটু দুধ ব্যবহার করব, যাতে একেবারে হোয়াইট থাকে, হোয়াইটের জন্য। তো দুধ ব্যবহার করার জন্য আমি হচ্ছে কম কম পানি দিয়েছি। বাট যারা দুধ ব্যবহার করবা না তারা হচ্ছে 1 পটের জন্য 1.5 পট পানিটা ব্যবহার করবা। তো আসলে এটা আমার চোখের আন্দাজ। আমি কোনো কোনো সময় মেজারমেন্ট করে এখন আর দেই না, আগে দিতাম। এই যে এরকম পেঁয়াজগুলো দেখে কেউ অবাক হবে না, কারণ এগুলো আমার বাচ্চারা পছন্দ করে খেতে। আর বাচ্চাদের জন্য দিয়ে দিলাম অনেকখানি কিশমিশ, ওরা খুব পছন্দ করে পোলাওয়ের সাথে। আমার নিজেরও ভালো লাগে। আমি আমার নিজের ফ্যামিলি টেস্ট অনুযায়ী দিচ্ছি, যার যেটা ভালো লাগবে না সেটা স্কিপ করে দিবা। তো দিয়ে দিলাম অনেকগুলো মরিচ। আস্তে আস্তে মরিচ দেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, নাহলে কিন্তু ফ্লেভার ভালো আসবে না। পোলাওতে এবং বিরিয়ানিতে বেশ খানিকটা মরিচ দিতে হয় আস্ত, যাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবং স্মেলে মানে এমন অবস্থা হইতেছে যে বাসা পুরো মই মই করতেছে, যে হ্যাঁ এই বাসায় পোলাও রান্না করা হইতেছে। তো আমার পানিটা একেবারে টেনে ফেলছে। এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে দিব, আর ঢাকার যে ছিদ্রটা এটা অফ করে দিব, একেবারে বন্ধ করে দিব। আর আমার এটা খুব মানে পাতিলের ঢাকা থেকে কোনো বের হয় না। এখন নিচেরটা উপরে করে দিব, উপরেটা নিচে করে দিব চালটা। আর দিয়ে দিচ্ছিলাম একটু গোলাপ জল। আমার কাছে খুব ভালো লাগে, কেওড়া থাকলে কেওড়াও দিতে পারো, বাট যদি ভালোটা থাকে। তো এই যে আমি কমিয়ে রেখে গেছিলাম, মিডিয়াম টু লো করে দিয়ে গেছিলাম। বাট কোনোভাবে হয়তো বাচ্চারা এসে এটাকে বাড়িয়ে দিয়েছিল, এই জন্য আমারটা একটু নিচে হালকা একটু লেগে গেছিলো। তো এই যে আমি কিন্তু এখানে একটু মাইজ আছে, তো এই অবস্থায় গাজর ব্যবহার করছি, কারণ পোলাওতে গাজর দিলে খুবই ভালো লাগে। যেহেতু আমি আর্টিফিশিয়াল কোনো রকমের কালার ব্যবহার করি না কোনো দিন, একটু হলুদ হলুদ কালার আসে, ওইটা আমার গাজর থেকেই আসে। এই জন্য খুবই মজা লাগে। আর গাজরগুলো ছিল অনেক মিষ্টি, পোলাওতে একটা মিষ্টি মানে দিয়েছে। মোটামুটি 15 মিনিট পর আমার পোলাও রান্না শেষ। এই তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম, আর দিয়ে দিব বেশ খানিকটা বেরেস্তা। এগুলো কেনা বেরেস্তা, আমার হচ্ছে এই পেঁয়াজে কোনো দিন এখানে বেরেস্তা হয় না। তো কেনা পেঁয়াজ দিয়েই আমি হচ্ছে বেরেস্তাটা করে ফেলি। মানে কেনা যে বেরেস্তা, অনেক সুন্দর হয়েছে খেতে, যা স্বাদ অসাধারণ। আরেকবার খুলে দেখাই, লাইট ক্যামেরা অ্যাকশন। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা। এখন একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিব যে আমার হাতের পোলাও কোনো দিন ফেল যায় না, যেভাবে রান্না করি না কেন। হবে রসালো এবং সফট, ঝরঝরে শুধু হয় না, অনেকের পোলাও ঝরঝরের সাথে হচ্ছে সফট হয় না। মানে আমার পোলাওটা হবে অনেক সফট এবং এত রস, মানে মনে হবে যে এটা এমনিই খাওয়া যাবে, কোনো তরকারি লাগবে না।
তো আজ পর্যন্ত পোলাও রান্না করি বা যতদিন ধরে রান্না শিখছি কোনো দিনই ফেল হয়নি। তো কেমন লাগলো অবশ্যই জানাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। বাই বাই, আল্লাহ হাফেজ।